11 বছর পর বাড়ির বড় ছেলে আজিয়ান আইমান আজও বাড়ি ফিরছে। আজকে পুরো বাড়ি ফুল দিয়ে সাজানো হয়েছে। তানিশা আইমান পুরো বাড়ির তদারকি করছেন যেন কোথাও কোনো কিছুর খামতি না থাকে। তার একমাত্র ছেলে এত বছর পর দেশে ফিরছে। আদিয়াত আইমান একটু নিশ্চিন্ত, কারণ তার সঙ্গে রাগ করে আদ্র এত বছরে বাড়িতে আসেনি। পড়ালেখা শেষ হওয়ার পরেই ইংল্যান্ড থেকে সেখানেই বিজনেস শুরু করেছে। সেখানে টপ 10 জনের মধ্যে একজন আজিয়ান আইমান আদ্র। এয়ারপোর্টে 4টা গাড়ি এসে থামলো। গাড়ি থেকে কালো পোশাক পরা 10 জন লোক বের হলো, তাদের হাতে ফুলের তোড়া। 11, 12.15 এয়ারপোর্টে থেকে বের হয়ে আসে 6 ফুট উচ্চতার লম্বা বলিষ্ঠ দেহের যুবক। গায়ে তার কালো কোট। ফর্সা গায়ে কালো কোট দারুণ লাগছে। কালো পোশাক পরা লোকগুলো সামনে এগিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। আপনারা গাড়ি নিয়ে বাড়িতে ফিরে যান, আমি পরে আসব। একজন লোক বলল, কিন্তু স্যার। কোনো কিন্তু নয়, আপনারা ফিরে যান। সবাই আদ্রর রাগ সম্পর্কে জানে, তাই আর কথা বাড়ালো না, চলে গেল। আদ্র একটা বাইক নিয়ে বের হয়ে গেল। মেঘ, এই মেঘ, কোথায় তুই? জানিস তো আজকে আদ্র ভাইয়া বাড়ি ফিরছে, সবাইকে ফুপিদের বাড়িতে যেতে হবে। না আপু, আমি যাব না, তোমরা যাও। কেন যাবি না? দেখ মেঘ, ফুপি রাগ করবে, আর তুই এত বছরে ওই বাড়িতে একবারও যাসনি। আজকে যদি না যাস তাহলে ফুপি কষ্ট পাবে। প্লিজ চল না। তুই যদি না যাস তাহলে আমিও যাব না। প্লিজ চল না। এবার নীরবতা ভেঙে উঠে দাঁড়ালো মেঘ। কি রে, এত কি ভাবছিস তুই? হঠাৎ অনুর কথায় ধ্যান ফিরল মেঘের। তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, আচ্ছা তুই যা, আমি আসছি। বলে চলে গেল অনু। এদিকে মেঘ তো বলে দিল সে যাবে, কিন্তু তার মন থেকে ভয় যেন কাটছে না। আদ্র ভাইয়া নিশ্চয়ই এত বছরে তাকে ভুলে গেছে। ওই দিনের কথা হয়তো ভুলে গেছে, এত বছর পর নিশ্চয়ই মনে রাখবে না। সেটা ভেবে মেঘ রেডি হতে চলল। আজ মেঘ একটা কালো 3 পিস পরেছে, সাথে হালকা লিপস্টিক আর চুড়ি, কানে ঝুমকো। এতেই তাকে অপ্সরীর মতো লাগছে। চারিদিকে আলো ঝলমল করছে। বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। সবাই আদ্রের জন্য অপেক্ষা করছে। হঠাৎ আলো নিভে গেল। ভয়ে মেঘ কিছুটা ভড়কে গেল। সে সবসময় অন্ধকারে ভয় পায়। একটু পর লাইট জ্বলে উঠল। আদ্র দরজার কাছে দাঁড়িয়ে আছে। তানিশা বেগম এত বছর পর তার ছেলেকে দেখে কান্না করে দিলেন। আদিয়াত আইমান দূরে দাঁড়িয়ে আছে। তিনি তার ছেলের সামনে যেতে ইতস্তত বোধ করছেন। কাজের লোকেরা ফুল দিয়ে আদ্রকে বরণ করে নিচ্ছে। চারিদিকে মেহমানরা সবাই তাকিয়ে আছে আদ্রর দিকে, আর মেয়েরা তো মনে হচ্ছে যেন চোখ দিয়ে গিলে খাচ্ছে। মেঘ কিছুটা দূরে দাঁড়িয়েছিল। সামনে থাকা 6 ফুট উচ্চতার বলিষ্ঠ দেহের মানুষটাকে চিনতে অসুবিধা হচ্ছে। আগে থেকে আরো ফর্সা, ঠোঁট গোলাপি, চুলগুলো জেল দিয়ে সেট করা, হাতে ব্র্যান্ডের ঘড়ি, দেখতে অসম্ভব সুন্দর। মেঘ না চাইতেই তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। এদিকে তানিশা আইমানের কান্না যেন থামছেই না। ও মম, আর কত কাঁদবে? আমার ভালো লাগছে না, ছাড়ো প্লিজ, আমি ক্লান্ত। যা উপরে গিয়ে ফ্রেশ হয়ে আয়। আদ্র উপরে যেতে নিয়ে থমকে যায়। দূরে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে এক পলক তাকিয়ে সিঁড়ি দিয়ে হনহন করে চলে যায়। এদিকে সব মেহমানদের আপ্যায়ন করতে ব্যস্ত আদিয়াত আইমান। মেঘ আর অনু বসে আছে। তানিশা আইমান মেহমানদের নিয়ে এত ব্যস্ত ছিলেন যে মেঘ এসেছে খেয়ালই করেনি। মেঘকে দেখে তানিশা এগিয়ে আসলে ফুপিকে দেখে মেঘ অনু দাঁড়িয়ে গেল। কেমন আছে জিজ্ঞেস করলো তানিশা। মেঘের কপালে চুমু দিয়ে বলল, এতদিন পর তোর ফুফির কথা মনে পড়লো? মেঘ হাসি দিয়ে বলল, না ফুপি, তোমার কথা তো আমার সবসময় মনে পড়ে। এই জন্য বুঝি এত বছর আসিসনি ফুফির কাছে? আর ভাইজানের আজকে সময় হলো না পার্টিতে আসতে। জানতো ফুপি, বাবা কত ব্যস্ত। কেমন আছেন তিনি? ফুপি ভালো। অনু, মেঘ, তোরা বস, আমি তোদের খাবারটা নিয়ে আসি। না ফুপি, পরে খাবো।
আচ্ছা শোন, আজকে কিন্তু তোদের ছাড়ছি না, তোরা আজকে এইখানে থাকবি, আমি ভাইজানকে বলে রেখেছি। না ফুপি, আমরা চলে যাব। না মেঘ, এতদিন পর এসেছিস, আজকে ছাড়বো না তোদের। এদিকে মেঘ কিছুটা চিন্তিত, কি বলবে তার ফুপিকে। ফ্রেশ হয়ে নিচে নামছে আদ্রকে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে আদিয়ান্ত আইমান। মেঘের গায়ে অনু পানি ফেলে দিয়েছে, তাই ওয়াশরুমে যাচ্ছে মেঘ, কিন্তু পা পিছলে পড়ে যেতে নিল। আদ্র এসে ধরে নিল। বলিষ্ঠ দেহের মানুষটা তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। মেঘ ও তার দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে। হঠাৎ কিছু একটা পড়ার শব্দ পেয়ে হুঁশ আসলো। আদ্রর আচমকা মেঘকে ছেড়ে দিল। মেঘ নিচে পড়ে গিয়ে কিছুটা ব্যথা পেল। তানিশা আইমান এগিয়ে এসে মেঘকে ধরে উঠালেন। মেঘ সাবধানে হাঁটবি তো, দেখছিস কিভাবে পড়ে গেলি। অদ্রিত তুই ওকে ধরে আবার ফেলে কেন দিলি? মম, এই মেয়েটাকে। ও তোর ছোট মামার মেয়ে মেঘ, ভুলে গিয়েছিস ছোটবেলায় তোরা একসাথে কত ঝগড়া করতি। মম প্লিজ, তখন কার সাথে কি করেছি কিছু মনে নেই আমার। আর এই মেয়ে, তুমি কি ঠিক মতো হাঁটতে পারো না? মেঘ রাগে গজগজ করছে। তাকে ধরতেই বা বলল কে, ছাড়তেই বা বলল কে? ছেড়েই যদি দিবি তাহলে ধরতে কেন গেল? নিচে পড়ে তার কামড় শেষ, নিচে পড়ে তার কোমর শেষ। বাদর হনুমান মনে মনে বিড়বিড় করে বলছে মেঘ। এই মেয়ে, কি বলছি শুনছো না? হঠাৎ আদ্রর কথায় হুঁশ ফিরে মেঘের। মনে মনে আর কয়েকটা বকা দেয় মেঘ। সেদিন আদ্রের বাড়ি থেকে অনু আর মেঘ চলে আসে। ফুপি কিছুতেই রাজি হচ্ছিল না। পরে মেঘ তাকে মায়ের অসুস্থতার কথা বুঝিয়ে চলে আসে। ভোরবেলা থেকে বৃষ্টি শুরু হলো। সকালের ঘুম আর ভাঙছিল না মেঘের। এদিকে মা ডাকাডাকি করছে, ঘুমের ঘোরে শুনতে পেল। তাড়াতাড়ি ওঠ, ভার্সিটিতে যাবি না? ঘুম ঘুম চোখে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো বেলা 8:30 বাজে। মেঘ চিন্তিত হয়ে পড়ল, কখন রেডি হবে, কখন নাস্তা খাবো এবং ভার্সিটিতে যাব। তড়িঘড়ি করে বিছানা থেকে উঠল মেঘ। দ্রুত রেডি হয়ে বের হলো। মা আর অনু ডাইনিং টেবিলে বসে আছে। মা, তুমি একটু আগে ডেকে দিতে পারলে না? বলতে বলতে ডাইনিং টেবিলে বসলো মেঘ। তোকে 7টা থেকে ডাকছি। অনু, তুই কি আজ ভার্সিটিতে যাবি? না মেঘ, আজ যাবো না, তুই যা। অনু আর মেঘ দু বোন। অনু অনার্স 3য় বর্ষে আর মেঘ 1ম বর্ষে। নাস্তা করে বাইরে এসে দেখলো তুমুল বৃষ্টি হচ্ছে। কোনো রিক্সাও আশেপাশে দেখছে না মেঘ। হঠাৎ একটি রিক্সার দেখা পেল মেঘ, কিন্তু 50 টাকার ভাড়া 150 টাকা। অগত্যা রাজি হয়ে রিক্সায় উঠে পড়ল মেঘ। রিক্সাওয়ালার ছোট পলিথিন দিয়ে নিজেকে ঢাকার চেষ্টা করলো মেঘ, কিন্তু ভার্সিটিতে পৌঁছাতে ভিজে জুবু ঢুবু হয়ে গেল। মনে মনে তার বান্ধবী উষাকে বকা দিল। তার জন্য আজকে এই বৃষ্টির মধ্যে তাকে ভার্সিটি যেতে হচ্ছে। ভার্সিটিতে ঢোকার কিছু সময় পর বৃষ্টি থেমে গেল। মেঘ ভার্সিটির ভিতরে লাইব্রেরি রুমে অপেক্ষা করছে উষার জন্য। হঠাৎ পিছন থেকে উষা মেঘকে ডাক দিল। কিরে, তুই তো পুরো কাকভেজা হয়ে আসছিস। কিছুটা রেগে বলল, এত সময় লাগে তোর? নিজেই আসতে বললি, এখন এসে দেখি তোর কোনো খবরই নেই। সরি মিক, বৃষ্টি তো সেই জন্য দেরি হয়ে গেছে। তোর ওই সরি তোর কাছে রাখ, আমার শরীর পুরো ভিজে গেছে। আর কি দরকারি কথা বলবি যা তোর ফোনে বলা যাচ্ছিল না, এখানেই বলতে হবে? উষা কিছুটা চিন্তায় পড়ে গেল। কি করে বলবে মেঘকে নীলের কথা, সেটা ভাবতে লাগলো। হঠাৎ মেঘের ডাকে হুঁশ আসলো উষার। কি বলবি বল উষা। বলছি, আসলে আমি আমি মানে কি আসলে আমি মানে কি? আসলে আমি একজনকে ভালোবাসি মেঘ। চোখ বন্ধ করে এক দমে কথাগুলো বলল উষা। মেঘ উষার কথা শুনে বিস্মিত হয়ে চেয়ে রইল। চোখ খুলে উষার দেখলো মেঘ এখনো তার দিকে তাকিয়ে আছে। কিছু বল মেঘ, আমি সত্যি নীলকে ভালোবাসি। মেঘ কিছু সময়ের জন্য যেন অন্য জগতে চলে গেছিল। উষার কথায় হুঁশ আসে। কি, তুই নীলকে ভালোবাসিস? নীল, মেঘ, উষা 3জন খুব ভালো বন্ধু। এই ক্লাসেই পড়ে। তাহলে আমাকে কেন বলছিস? নীলকে বল।
হুম, বলবো তো কালকে, কিন্তু কিভাবে যে বলি। আর তাছাড়া কাল তো ভার্সিটিতে একটা প্রোগ্রাম আছে, কি জানি আসবে চিপস গেস্ট হয়ে। আদিয়াত আয়মান নাকি কি যেন নাম। হঠাৎ আদ্রিয়ান আয়মান নাম শুনে অবাক হলো মেঘ। মনে মনে ভাবলো আদ্রের কথা। আদ্রের কথা না, ওনার নাম তো আদ্রিয়ান আয়মান আদ্র। উনি এইখানে আসবেনই বা কেন? কি রে, কি ভাবছিস মেঘ? না কিছু না। তাহলে এটাই কথা থাকলো, কলেজে তুই নীলকে প্রপোজ করছিস। আর শোন উষা, কালকে তুই একটা শাড়ি পরে আসবি। তাহলে তোকেও শাড়ি পরে আসতে হবে মেঘ। যেহেতু কাল অনুষ্ঠানে সবাই শাড়ি পরে আসবে, তাই তোকেও পরে আসতে হবে। এদিকে আদ্র কার সাথে যেন কথা বলছে। ফোনটা রেখে দিয়ে একটা ডেভিল হাসলো আদ্র। মনে মনে বলল, তৈরি থেকো জান, কাল থেকে তোমার শাস্তি শুরু। আমি যতটা কষ্ট পেয়েছি এই 11 বছর, তার থেকে বেশি কষ্ট তুমি পাবে জান। রেডি থেকো। সকালবেলা মায়ের চিৎকারে ঘুম থেকে জেগে উঠল মেঘ। মনে হচ্ছে বাইরে কিছু হয়েছে, তাই তড়িঘড়ি করে বিছানা থেকে উঠল মেঘ। হায় হায়, আমার শখের মুরগিটা কে চুরি করলো? অনু মাকে সান্ত্বনা দিয়েছে। মেঘ গিয়ে দেখলো তার মায়ের শখের মুরগিটা কে যেন চুরি করে নিয়ে পালিয়েছে। ও মা, কি শুরু করলে সকালবেলা? একটা মুরগির জন্য কেউ এইভাবে চিৎকার করে? মেঘ, মারোটা শখের মুরগি ছিল। জানি, এখন চিৎকার করে কান্নাকাটি করলে কি চোর সেটা বাড়িতে এসে দিয়ে যাবে নাকি? হয়েছে তোর না আজকে ভার্সিটিতে প্রোগ্রাম আছে, তাড়াতাড়ি রেডি হয়ে নে, উষা কল করেছিল। মেঘ হাতে নীল চুড়ি, কানে ঝুমকো, কপালে টিপ, হালকা লিপস্টিক, কাজল, এতটুকুতেই মেঘ অপরূপ সুন্দর লাগছিল। চুলগুলো খোলা হাওয়ায় উঠছিল। অনু মেঘের ফোন দিতে এসে আয়নার মেঘের প্রতিবিম্ব দেখে বলল, বাহ মেঘ, তোকে তো আজ পুরীর মতো লাগছে। ঘুরে তাকালে বলল, তাই বুঝি? অনু মেঘের কাছে এসে কপালে চুমু দিয়ে বলল, অনেক সুন্দর লাগছে। ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছে উষা। মেঘ রিক্সা ভাড়া মিটিয়ে উষার সামনে এসে দাঁড়ালো। কিরে মেঘ, আজকে তো তোকে পুরো হুড়পড়ির মতো লাগছে। আমি যদি ছেলে হতাম তাহলে এখনই উঠিয়ে নিয়ে চলে যেতাম। উষা থাম, আর তোকেও তো আজ কম সুন্দর লাগছে না। নীল তোকে দেখলেই পাগল হয়ে যাবে। সত্যি বলছিস? সত্যি। কথা বলতে বলতে ভার্সিটিতে ঢুকলো মেঘ উষা। চারদিকে বেলুন আর ফুল দিয়ে সাজানো হয়েছে। স্টেজের দিকে চোখ পড়ল মেঘের, যেখানে একটা নাম ঝলঝল করছে। নামটার দিকে এক পলক তাকিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলল মেঘ। মেঘ দেখ, মেয়েরা আজকে এত সেজেগুজে বসে আছে, মনে হচ্ছে কারোর জন্য অপেক্ষা করছে। এবার চল। দেখে মনে হচ্ছে কারো আসার অপেক্ষা করছে। কালো পাঞ্জাবি পরে নীল আসছে মেঘেদের কাছে। উষা তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিরে, তোদের আসতে এত লেট হলো কেন? আমরা তো কখন এসেছি, তোর তো কোনো দেখা নেই। জানিস তো আজকে আমার উপর কত দায়িত্ব। ভাইয়া সব দায়িত্ব আমাকে বুঝিয়ে দিয়েছে, এত দায়িত্ব সামলে আসতে দেরি হয়ে গেল। নীলের বড় ভাই ভার্সিটির প্রিন্সিপাল, আর আজকে তো আদ্রিয়ান আয়মান আসছে, সেজন্য মেয়েরা আজ সেজে গুজে হাজির হয়েছে। হাজারো মেয়ের ক্রাশ হচ্ছে আদ্রিয়ান আয়মান, টপ বিজনেসম্যানদের মধ্যে একজন। তাছাড়া তিনি ভার্সিটিতেই ডোনেশন দেন। আজকে চিফ গেস্ট হয়ে আসছেন আদ্রিয়ান আয়মান, আর অনেক নামি দামি লোকজন আসবে। একটা ছেলের জন্য এতগুলো মেয়ে সেজেগুজে বসে আছে। মেঘ জানিস তো, আদ্রিয়ান আয়মানকে দেখার অনেক শখ আমার। ওনার কথা আমি শুনেছি, কিন্তু দেখিনি কখনো। থাম তুই, একটা ছেলের জন্য এরকম করছিস? আর তুই না আজকে নীলকে প্রপোজ করবি, ভুলে গেলি? না মেঘ, আসলে আজ নীল খুব ব্যস্ত। মনে হচ্ছে আজ যদি করি, যদি না করে দেয় তখন। আর এত ভাবতে হবে না তোকে, গিয়ে বলে তো দেখ। কিরে, তোরা দুজন কি ফিসফিস করে বলছিস? কিছু না তো। কিছু না? আর শোন, মেঘ আর উষা তোরা দুজন সামনে দাঁড়াবি। আর মেঘ, তোকে ভাইয়া বলছে চিফ গেস্টকে স্বাগত জানাতে। আর উষা, তুমিও মেঘের সাথে থেকো। আচ্ছা নীল, আমার কিছু কাজ আছে, আমি এখন আসছি। সবাই আদ্রিয়ান আয়মানের জন্য ওয়েট করছে। পরপর 5টি গাড়ি এসে থামলো।
তার মধ্যে থেকে একটি গাড়ি থেকে নেমে এলো ২৬ বয়সের সুদর্শন এক যুবক। পরনে নীল স্যুট, তার তার ব্যান্ডের ঘড়ি, চুলগুলো জেল দিয়ে সেট করা, কালো সানগ্লাস পরা। দূর থেকে ছেলেটাকে দেখে মেয়েরা চোখে যেন গিলে খাচ্ছে। উষা আর মেঘ ওয়াশরুমে থেকে বের হয়ে এসে দেখলো চিফ গেস্ট এসে পড়ছেন। নীল এসে তাড়া দিচ্ছিল মেঘকে চিফ গেস্টকে ফুলের মালা দিয়ে স্বাগত জানাবে। উষা বলল, চল মেঘ, আদ্রিয়ান আইমান এসে পড়েছে, দেখে আসি। কিন্তু মেয়েরা যেভাবে লোকটাকে চারদিক থেকে ঘিরে ধরেছে দেখা যাচ্ছে না তো। চল সামনে গিয়ে দেখে আসি। হুট করে এসে নীল মেঘের হাতে ফুলের মালা ধরিয়ে দিয়ে চলে গেল। প্রিন্সিপাল স্যার আদ্রিয়ান আইমানকে স্বাগত জানাচ্ছে। ছেলেমেয়েরা গেস্টদের ফুল দিয়ে স্বাগত জানাচ্ছে। আদ্রিয়ান আইমানকে ফুল দিয়ে স্বাগত জানার কথা মেঘের। একের পর একজন গেস্ট আসছে, তাদের গলায় ফুলের মালা পরানো হচ্ছে। এবার পালা মেঘের। যেই না মেঘ মালা পরাবে, সামনে থাকা ব্যক্তির দিকে মেরে দাঁড়িয়ে রইল। কিরে, মালাটা পরিয়ে দে মেঘ। উষার কণ্ঠে হুঁশ আসলো মেঘের। তার সামনে দাঁড়িয়ে আছে স্বয়ং আদ্রিয়ান আইমান আদ্র। মেঘ, ফুলের মালাটা পরিয়ে দাও স্যারকে। মেঘ মালাটা আদ্রকে পরিয়ে দিল। আদ্র মেঘকে কানে কানে ফিসফিসিয়ে বলল, সে আমার গলায় তোকে মালা পরিয়ে দিতে হলো। আদ্রের কথাটা সহ্য করতে পারল না মেঘ। গেস্টদের নিয়ে বসানো হলো। অনুষ্ঠান শুরু হলো। একে একে সব অতিথিকে কিছু বলার জন্য বলা হলো। খুব সুন্দর করে অনুষ্ঠান শেষ হলো। সেদিন উষার আর নীলকে প্রপোজ করা হলো না। ফিরে আসলো উষা। আজ মেঘের মনটা খারাপ, কিন্তু কিসের জন্য তার জানা নেই। অনু এসে বলল, মেঘ, আজ ফুপি আর আদ্রবাই আসবে। কি? হ্যাঁ। কখন? এই একটু পর। আমি নিচে গেলাম, তুই রেডি হয়ে নিচে আয়, মা তোকে ডাকছে। আসছি, তুই যা। আদ্রি, এই আদ্রি, তাড়াতাড়ি রেডি হয়ে আয়, বাবা দেরি হয়ে যাচ্ছে তো। আসছি মম। আজ আদ্র খুব সুন্দর একটা নীল রঙের পাঞ্জাবি পরেছে। দেখে তো খুব সুন্দর লাগছে। কিরে মেঘ, ওখানে দাঁড়িয়ে থাকবি নাকি এদিকে আসবি? আচ্ছা মা, আদ্র ভাইয়া কেন আসছেন? এটা কেমন কথা মেঘ? এতদিন পর আদ্র দেশে ফিরেছে, আর ওর মামার বাড়িতে আসবে না? আমি সেটা বলছি না, উনি তো কোথাও যা পছন্দ করেন না। জানি, তোর বাবা ফোন করে আসতে বলেছেন। আর আদ্রের সাথে জানিস তো তোর বাবা কতটা ফ্রি। তোর বাবার কথা ফেলতে পারিনি। ও তাই বলো। আচ্ছা বাবা, কোথায়? তোর বাবা বাজারে আদ্রর জন্য তার পছন্দের মিষ্টি আনতে গেছেন। ও মেঘ, অনুকে বল আজ যেন সে শাড়ি পরে। কেন মা? তবে পরে। সেটা বলবো মেঘ চিন্তায় পড়ে গেল। মেঘ অনুকে শাড়ি পরতে সাহায্য করেছিল। হঠাৎ করে কলিং বেলের আওয়াজ শুনে অনু মেঘকে বলল, যা গিয়ে দেখতো মেঘ, ফুপিরা হয়তো চলে এসেছে, দরজাটা খুলে দিয়ে আয়। মেঘ দরজা খুলতেই বিস্মিত নয়নে তাকিয়ে রইল। সামনে আদ্র একটা নীল রঙের পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে, হাতে ব্র্যান্ডের ঘড়ি, মুখে মৃদু হাসি। রেখা টেনে বলল, এখানেই দাঁড়িয়ে থাকবো নাকি ভিতরে আসতে বলবেন? আদ্রের কথায় মেঘ একটু লজ্জা পেয়ে বলল, না, ভেতরে আসুন। ফুপি কোথায়? মা আসছেন কিছু জিনিসপত্র নিয়ে। মেঘ আদ্রকে বসিয়ে রেখে মাকে ডাকতে চলল। মা দেখো, আদ্র ভাইয়া চলে এসেছেন। মেঘের মা হন্তদন্ত হয়ে ছুটে এসে বললেন, ও মেঘ, ওখানে শরবতের গ্লাসগুলো আছে, নিয়ে আয়। আর দেখ তো অনু রেডি হয়েছে কিনা, বল তাড়াতাড়ি আসতে। কেমন আছো আদ্র? জি মামনি, ভালো। আপনি কেমন আছেন? মেঘের এই তো তোমাদের দোয়ায় আছি। তা আপা কোথায়? মা আসছেন, বলল কিছু জিনিসপত্র নেওয়ার আছে। মেঘের নাও বাবা, শরবতটা খেয়ে নাও। ব্যস্ত হবেন না মামনি। মেঘ অনুকে শাড়ির কুচি ঠিক করে দিতে দিতে বলল, আচ্ছা অনু, আজ তুই শাড়ি কেন পরছিস? আর আদ্র ভাইয়া যে কিনা জীবনেও তাকে পাঞ্জাবি পরতে দেখলাম না, সে আজ পাঞ্জাবি পরেছে, ব্যাপারটা কি? আমি জানি না, মাকে জিজ্ঞেস কর। আচ্ছা মা তোকে যেতে বলেছে। মেঘের মা আদ্র আর তানিশা আয়মানের সাথে কথা বলছিলেন। মেঘ যেতেই তানিশা আয়মান বলে উঠল, কিরে মেঘ, কোথায় ছিলি এতক্ষণ ধরে?
তানিশা আইমান মেঘের হাত ধরে তার সাথে বসালেন। আদ্র ফোন টিপছিল। আদ্রের মা বলে উঠল, জানিস মেঘ, তুই যদি অনুর থেকে বড় হতি তাহলে তোকেই আমার ছেলের বউ বানাতাম। কিন্তু তুই ছোট, অনুর আগে তো তোকে তোর মা বাবা বিয়ে দিবেন না, তাই চাইতেও পারলাম না। তানিশা আইমানের কথায় মেঘ অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। তার মস্তিষ্কে কথাগুলো যেন ঠিকমতো পৌঁছালো না। কি বললে ফুপি? কিছুই তো বুঝতে পারলাম না। ভাবি, আপনি মেঘকে কিছু জানাননি? আসলে আপা, মেঘকে ওর বাবা জানাতে বারণ করেছিলেন অনুর বিয়ের কথা। শুনলে হয়তো কিছুতেই রাজি হতো না। বোনকে বড্ড ভালোবাসতো। আদ্র এতক্ষণ মোবাইল থেকে মুখ তুলে মেঘের দিকে তাকালো। মেঘের মস্তিষ্কের সাথে যেন মনের দ্বন্দ্ব চলছে। অনু এসে সবাইকে সালাম জানালো। তানিশা আইমান অনুকে আদ্রের পাশে বসালেন। দেখি তো দুজন কেমন লাগছে। বাহ, বেশ মানিয়েছে। মেঘের মা বললেন। মেঘের তা তো বটেই। মেঘ যেন কিছুতেই আদ্রের সাথে অনুকে সহ্য করতে পারছে না। কেন সে কারণ তার জানা নেই। আদ্র মাকে বলল, মা, আমার একটা কল এসেছে, আমি একটু কথা বলে আসছি। মেঘ আর ওইখানেই বসে থাকতে পারল না। কেন যেন তার বুকের ভিতর অসহ্য যন্ত্রণা হচ্ছে, যার কারণ তার জানা নেই। মেঘ রুমে আসতে আচমকা একটা হাত এসে হ্যাচকে টানে তার সাথে জড়িয়ে ধরল। মেঘ নিজেকে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু শক্তপোক্ত বাহুর সাথে পেরে উঠল না। হঠাৎ একটা কণ্ঠস্বর ভেসে আসলো, নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করো না মেয়ে। এতক্ষণ মেঘের রুমের লাইট অফ ছিল। বাইরের আলো রুমে প্রবেশ করার কোনো উপায় ছিল না। হঠাৎ আলোটা জ্বলে উঠল। মেঘ আর কাউকে দেখতে পেল না, তবে কে তাকে জড়িয়ে ধরেছিল এটা তার বোধগম্য হলো না। এদিকে মেঘের মনে অজানা এক কষ্ট অনুভব করছে। সে কেন এই কষ্ট জানা নেই তার। মেঘের মা আদ্রের বিদায় দিয়ে অনুকে মেঘের রুমে পাঠালো। হঠাৎ এভাবে চলে আসার কারণে মেঘ বেলকনিতে দাঁড়িয়েছিল। পিছন থেকে কারো হাতের স্পর্শে ফিরে তাকালো। কি রে, এভাবে চলে আসলি যে? এমনি। মেঘ, তোর কি কোনো কারণে মন খারাপ? কেন বলো তো? না, তোকে দেখে মনে হচ্ছে তোর মন ভালো নেই। মেঘ উত্তর দিল না, তপ্ত শ্বাস ফেলল। অনু আর কিছু বলল না, চলে গেল। মেঘ আজ অনেকদিন পর উষার সাথে দেখা করলো। মেয়েটা বড্ড বুদ্ধিমতী। চট করে মেঘের মন খারাপ বুঝে গেল, তবে সে প্রকাশ করলো না। সে জানে মেঘ বরাবরই চাপা স্বভাবের। ও যদি নিজ থেকে কিছু বলছে নিশ্চয় কোনো কারণ আছে, তাই জিজ্ঞেস করলো না। মেঘ এতক্ষণ আকাশের দিকে চেয়েছিল। উষার কথায় তপ্ত শ্বাস ফেলে বলল, চল। মেঘ আর উষা ফুচকা খাচ্ছিল। হঠাৎ বিষম খেলো মেঘ। এক বোতল পানি এগিয়ে দিল। একটা হাত মেঘ তাড়াতাড়ি পানির বোতলটা নিয়ে পানি খেলো। এতক্ষণে পানি খাওয়ার চক্করে সামনে থাকা ব্যক্তিটির দিকে তাকাতেই ভুলে গিয়েছিল। ছেলেটি সুদর্শন যুবক, অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘের দিকে। উষার কণ্ঠে হুঁশ ফিরল মেঘের। মেঘের জন্য পানি আনতে গিয়েছিল উষা। মেঘ, ঠিক আছিস তুই? এই নে পানি। মেঘ বলল, আর লাগবে না। সামনে থাকা লোকটি বলল, কেউ সাহায্য করলে তাকে ধন্যবাদ জানাতে হয় ম্যাম। ধন্যবাদ। আপনি যদি কিছু মনে না করেন তাহলে কি আপনার নামটা জানতে পারি? জি, আমি মেঘ। আমি নিবিড় সাহারিয়া। উষা মেঘকে চিমটি কেটে বলল, আর কিছু জানাবি নাকি এভাবে দাঁড়িয়ে থাকবি? মেঘ আর কিছু বলল না। ছেলেটার ফোন আসাতে পিছনে ফিরে কথা বলছিল। ততক্ষণে মেঘ আর উষা চলে গেল। নিবিড় পিছনে ফিরতে আর মেঘকে দেখতে পেল না। তপ্ত শ্বাস ফেলে বলল, কে তুমি মায়াবতী? এ কোন মায়ায় জড়ালে আমায়? অন্যদিকে আদ্র ফোনে কার সাথে যেন কথা বলছিল। ওদিকের কাজ সব ঠিকঠাক? লোকটি উত্তর দিল। জি স্যার। কলটা কেটে আদ্র বলে উঠল, আর কিছু সময়ের অপেক্ষা করো যান, আমি সব কিছু ঠিক করে দিব। আজ অনেকদিন পর মেঘ ভার্সিটি গেল। উষা মেঘের জন্য অপেক্ষা করছিল। মেঘকে দেখতে পেয়ে এগিয়ে আসলো। কিরে মেঘ, কেমন আছিস? এই তো ভালো, চল ক্লাসে যাই। মেঘ আর উষা পা বাড়াতে একটা ছেলে মেঘ বলে ডেকে উঠল। পিছনে তাকাতেই দেখতে পেল একটা সুদর্শন যুবক তার দিকে এগিয়ে আসছে। কাছে আসতেই মেঘ বলল, আপনি এখানে কি করছেন?
তাহলে তুমি আমাকে চিনতে পেরেছো? আমি এই ভার্সিটিতেই পড়ি আর তোমার সাথেই। তোমাকে দেখতে পেলাম তাই আসলাম। ও, কিন্তু আগে তো আপনাকে কোনোদিন ভার্সিটিতে দেখিনি। আসলে আমি ততটা ভার্সিটিতে আসি না। আচ্ছা চল, ক্লাস শুরু হয়ে যাবে। মেঘ পা বাড়াতে নিবিড় আবার বলে উঠল। মেঘ মেঘ, আমরা কি বন্ধু হতে পারি? কিছুটা ইতস্তত বোধ করছিল। উষা বলল, আচ্ছা। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আজ থেকে আমরা ফ্রেন্ড হলাম। চলো ক্লাসে যাই। ক্লাসে মেঘ আর উষা একই সাথে বসলো, পিছনে নিবিড় বসলো। ক্লাসে স্যার আসতেই সবাই দাঁড়িয়ে উঠল। মেঘ যেন বিস্মিত নয়নে তাকিয়ে রইল। সিট ডাউন প্লিজ। সবাই বসে পড়লেও মেঘ এখনো দাঁড়িয়ে আছে। উষা মেঘের হাতে চিমটি কেটে বলল, কিরে মেয়ে, দাঁড়িয়ে আছিস কেন? মেঘ তো পুরো অবাক, কারণ তার সামনে আর কেউ না, দ্য গ্রেট আদিয়ান আইমান আদ্র দাঁড়িয়ে আছে। আদ্র মেঘকে ধমক দিয়ে বসতে বলল। মেঘ উষাকে জিজ্ঞেস করলো, উনি এখানে? উষা বলল, উনি তো আমাদের নতুন টিচার হিসেবে জয়েন করেছে। জানিস তো, খুব রাগী। আর তুই কি ওনাকে চিনিস নাকি? হ্যাঁ, উনি আমার কাজিন হয়। তবে আর কাউকে বলবি না। আদ্র ভাইয়া ব্যক্তিগত লাইফ আলাদা রাখতে পছন্দ করেন। তো স্টুডেন্টস, তোমাদের গতকাল যে পড়া দিয়েছি সেগুলো কি কমপ্লিট হয়েছে? আর যে না পারো তারা ক্লাসের বাইরে গিয়ে দাঁড়াও। মেঘ প্রায় অনেকদিন ভার্সিটিতে আসে না, তাই পড়াশোনাও ঠিকমতো করা হয় না, তাই সে ক্লাসের বাইরে দাঁড়িয়ে রইল। আদ্র মেঘের দিকে একবার তাকিয়ে আবার সবাইকে জিজ্ঞেস করলো, তো বাকি সবার পড়া কমপ্লিট? হঠাৎ নিবিড় বলে উঠল। স্যার, আমার পড়া হয়নি। তাই সে ক্লাসের বাইরে এসে মেঘের সাথে দাঁড়ালো। মেঘকে অন্য ছেলের পাশে দেখে আদ্রের বুকে ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। নিবিড় মেঘকে বলল, আচ্ছা মেঘ, তুমি কি স্যারকে পছন্দ করো? হঠাৎ নিবিড়ের কথায় বিস্মিত নয়নে তাকালো। আসলে ওই সময় তুমি যেইভাবে তাকিয়েছিলে। না, তেমনটা নয়। স্যার আমার কাজিন হয়। ও আচ্ছা, তাই বলো। আদ্র স্যার তোমার ভাই হয়? আগে বলবে না? আমি জানতাম না উনি এখানে জয়েন করেছে। ও, তাই বলো। আদ্র ওদের কথা বলতে দেখে বলল, তোমাদের কি আমি কথা বলার জন্য বাইরে দাঁড় করিয়ে রেখেছি? কাল থেকে আমার ক্লাসে পড়া শিখে আসবে। আজ তোমাদের কিছু বললাম না। যাও, ভিতরে গিয়ে বসো। আদ্র ক্লাস শেষ করে চলে গেল। উষার আজকে কি একটা কাজ আছে বলে আগেই চলে গেল, তাই মেয়েকে আজকে একাই ফিরতে হবে। পিছন থেকে নিবিড় বলল, চলো মেঘ, আমি তোমাকে আজ ড্রপ করে দিয়ে আসি। মেঘ সরাসরি না বলতে পারল না। নিবিড়, আপনি চলে যান, আমি যেতে পারবো। আরে চলো না প্লিজ। মেঘ আর কিছু বলল না। মেঘ আর নিবিড়কে একসাথে দেখে একজোড়া চোখ থেকে যেন আগুন ঝরছে। মনে হচ্ছে যেন সে আগুন সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে। মেঘ বাড়ি ফিরতেই অনু বলে উঠল, মেঘ, জানিস তো ভার্সিটিতে আদ্র ভাইয়া জয়েন করেছে? জানি, আজকে তো দেখলাম। বলেই চলে গেল। ফ্রেশ হয়ে বারান্দায় দাঁড়িয়েছিল মেঘ। পিছন থেকে অনু বলে উঠল, মেঘ, তোর কি মন খারাপ? না তো। তাহলে এখানে দাঁড়িয়ে আছিস কেন? ভালো লাগছে না। মেঘ, মা বলেছে আদ্র ভাইয়া যেহেতু তোর ভার্সিটিতে জয়েন করেছে, তোদের সামনে পরীক্ষা, তাই কিছুদিনের জন্য তোকে পড়াতেই বলেছে। উনি কি রাজি হয়েছেন? বলেছে কাল থেকে আসবে। মেঘ অনেক দিন আগের কথা ভাবতে লাগলো। মেঘের যখন 10 বছর, তখন আদ্র তাকে পড়াতো। মেঘ সব সময় আদ্রকে বলতো, আদ্র ভাইয়া বড় হয়ে আপনাকে বিয়ে করব। খুব ভালোবাসবো আপনাকে। আমায় বিয়ে করবেন তো? তখন আদ্র ধমক দিয়ে বলতো, মেঘ, তুমি এখনো ছোট, আর এসব কথা যেন তোমার থেকে না শুনি। এসব বললে আমি আর তোমাকে পড়াবো না। পরের দিন থেকে মেঘকে আর পড়াতে আসলো না আদ্র। মেঘের খুব কষ্ট হয়েছিল আদ্র তাকে পড়াতে না আসায়। পরে মাকে জিজ্ঞেস করতে বলল, ছেলেরা কোথাও যেতে পারে না, বন্ধু বান্ধবদের সময় দিতে পারে না, তাই আর পড়াতে আসবে না। তবে মেঘের ছোট মনটি বুঝতে পেরেছিল আদ্র কেন তাকে পড়াতে আসবে না। মেঘের ভাবনার মধ্যে হঠাৎ ফোন বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখলো নিবিড় কল করেছে। কিছু মুখের আদল বুকের মধ্যে দাগ কেটে দেয়।
কিছু কিছু মুখের আদল বুকের মধ্যে দাগ কেটে যায়, বুকটা ধড়ফড়িয়ে ওঠে প্রচণ্ড রকমের। এই যে মেঘের মনটা আজ ভালো না, খারাপ, সে বুঝতে পারছে। আজও আজ থেকে মেঘকে পড়াতে আসবে, এটা শুনে যেমন তার ভালো লাগছে তেমনি খারাপও লাগছে। কারণ মানুষটা অন্য কারোর জন্য বরাদ্দ। কথাটা ভাবলেই হাহাকার করে ওঠে, প্রচণ্ড রকমের খারাপ লাগা বয়ে যায়। মনে হয় তার শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়। আচ্ছা, মানুষটা তার হয়ে থাকলে খুব বেশি কি ক্ষতি হয়ে যেত? ফের যখন বাস্তবতা ফিরে আসে তখন মনে হয় না, উনি কখনোই আমার হতে পারে না। মানুষটা যে তার কখনোই ছিল না। মেঘের সমানে অনেকগুলো বই রাখা, কিন্তু বইয়ের দিকে তার কোনো মনোযোগই নেই। তার মন মস্তিষ্ক যেন দ্বিধায় পড়েছে। এই যে তার সামনে জলজ্যান্ত একটা মানুষ দাঁড়িয়ে আছে, সেদিকে তার খেয়ালই নেই। আদ্র মেঘকে কয়েকবার ডাকলো, কিন্তু কোনো উত্তর পেল না। আদ্র খ্যাক খ্যাক করে কিছুটা কেসে উঠল। মেঘ বিস্মিত নয়নে তাকিয়ে রইল। আপনার কি তাকিয়ে থাকা শেষ হয়েছে মেঘ? মেঘ কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, আদ্র ভাইয়া আপনি কখন এসেছেন? আমি ঠিক খেয়াল করিনি। আমি অনেকক্ষণ আগে এসেছি, আর আপনি তো মনে হয় না দুনিয়ার কোনো খেয়ালে ছিলেন। কি এত ভাবছেন আপনি? মেঘ কিছুটা কষ্ট পেল, কারণ আদ্র তাকে আপনি করে বলে। সে আদ্র থেকে ছোট হওয়া সত্ত্বেও তাকে আপনি করে বলে। আদ্র বেশ কিছুক্ষণ মেঘকে পড়া নিয়ে কিছু জিনিস বুঝিয়ে দিচ্ছে, কিন্তু সেদিকে তার খেয়াল নেই। সে তো আদ্রকে দেখতে ব্যস্ত। এই যে সে তার মনকে বোঝাচ্ছে ওই দিকে তাকানো যাবে না, কিন্তু ব্যাহাম মনটা যেন কোনো বারণ শুনে না। আদ্র এইবার মেঘকে ধমক দিয়ে বলল, আপনি কি আমার কথা শুনছেন মেঘ? মেঘ কিছু বিস্মিত নয়নে তাকিয়ে বলল, আসলে আমি বুঝতে পেরেছি আদ্র ভাই। তারপর 2 ঘন্টা কেটে গেল। আদ্র মেঘকে পড়া বুঝিয়ে চলে গেল। অনেকক্ষণ ধরে পড়ার ফলে মেঘের মাথাটা প্রচণ্ড রকমের ব্যথা ধরেছিল। মেঘ ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বারান্দায় 1 কাপ কফি নিয়ে দাঁড়িয়েছিল। তার মনটা যেন বিষণ্ণতায় ছেয়ে গেছে, এক অদ্ভুত মায়ে জড়িয়ে আছে তাকে। আচ্ছা, নিজেকে নিজের চেনা দায়। পথে পথে ঘুরে একা হতাশা মেরুদণ্ডের বক্রতা। কি খুঁজি, কারে খুঁজি? হেরে যাই, হারিয়ে যাই, ভুলে যাই, নিজেকে নিজের চেনা দায়। তপ্ত শ্বাস ফেলল মেঘ। নিজেকে নিজের সাথে লড়াই করতে হচ্ছে প্রতিনিয়ত। এই আমিটার সাথে যুদ্ধ করতে করতে ক্লান্ত তার শরীর। এদিকে আজও একটা লোককে ফোন করলো। কয়েকবার রিং হতে লোকটা ফোনটা রিসিভ করে বলল, স্যার, কাজটা শেষ হতে আরও কিছু সময় লাগবে। আজও মুখটা রাগে গজগজ করছে। আর কত সময় লাগবে? ফোনটা কেটে দিয়ে ফোনটা মেঝেতে ছুঁড়ে ফেলল। সাথে সাথে ছনছন শব্দ হয়ে ভেঙে গেল। তার মনটা বিষণ্ণ, চারপাশে হাহাকার। প্রিয়তমাকে কাছে পেয়েও কষ্ট দিতে হচ্ছে তাকে। নিজ হাতে প্রিয়তমাকে কষ্ট দেওয়ার চেয়ে মৃত্যু শ্রেয় মনে হচ্ছে তার কাছে। কেটে গেছে 2 মাস। এই 2 মাসে আর্য মেয়েকে প্রতিদিন পড়াতে আসতো। প্রায় বেশ কদিন ধরে আর্য আর মেঘকে পড়াতে আসে না। মেঘের মনটা এই জন্য খারাপ হয়। নিবিড়ের সাথে এই 2 মাসে বন্ধুত্বটাও গাঢ় হলো। নিবিড় বুঝতে পারে মেয়েটা আর্যকে ভালোবাসে, কিন্তু প্রকাশ করে না। নিবিড় একটা রেস্তোরাঁয় বসে মেঘের জন্য অপেক্ষা করছে। মেয়েটার জন্য বড্ড মায়া হয়। তারও যদি পারত তাহলে ওর জীবনের সব কষ্ট দূর করে দিত। চেষ্টা করেও বারবার ব্যর্থ হয়। মায়াবতীর কষ্ট লাঘব করতে নিবিড় কফিতে চুমুক দিতে মেঘ তড়িঘড়ি করে রেস্তোরাঁয় ভিতরে ঢুকলো। নিবিড় ইশারা দিতেই পাশে এসে বসলো। আজ নিবিড় অনেকটা সাহস নিয়ে জিজ্ঞেস করলো, মেঘ, তুমি কি আদ্র স্যারকে ভালোবাসো? নিবিড় এমন প্রশ্নে মেঘ অবাক হলো না। ছেলেটা হয়তো একদিনে বুঝে গেছে, তাই আর কথা ঘুরালো না, সরাসরি জবাব দিল, হ্যাঁ, ভালোবাসা আদ্র ভাইকে আমি ছোটবেলা থেকেই ভালোবাসি। ছোট থেকেই ওনার জন্য আমার একটা অনুভূতির সৃষ্টি হয়েছিল, কিন্তু আমি এই অনুভূতি বুঝতে পারি তখন যখন উনি আমার থেকে দূরে চলে যান। জানো তো,
প্রিয় মানুষের শূন্যতা বড় কাদায়। কথাগুলো বলার সময় মেঘের চোখ দিয়ে অশ্রু ঝরছিল। মেঘের চোখে জল দেখে নিবিড় ভিতরে চিনচিন ব্যথা অনুভব করছে। নিবিড় মেঘকে জিজ্ঞেস করলো, মেঘ, তুমি কি আদ্র স্যারকে বলেছো তুমি ওনাকে ভালোবাসো? না, এখন আর বলে লাভ নেই। উনি কখনো আমার হবে না। অনু আপুর সাথে বিয়ে ঠিক হয়ে গেছে, আর উনি আমাকে পছন্দ করেন না, ভালোবাসে না আমাকে। একবার বলে তো দেখো মেঘ। কি হবে বলে? উনি আমাকে ভালোবাসেন না। তবুও একবার বলে তো দেখো। এখনো সব কিছু শেষ হয়ে যায়নি মেঘ, এতে তোমাদের 3 জনের জীবন জড়িয়ে আছে। আমি পারবো না, আমার বোনের সুখ কেড়ে নিতে আমি পারবো না। আমি পারবো না বলেই মেঘ কান্না ভেঙে পড়ে। নিবিড় মেঘকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা খুঁজে পাচ্ছে না। মেঘ কিভাবে তার বড় বোনের বিয়ে ভেঙে দিবে, কিন্তু আজ যদি মেঘ না বলতে পারে তাহলে ভিতরে ভিতর দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাবে। প্রিয় তমাকে কি করে শেষ হয়ে যেতে দেখবে নিবিড়? হয়তো বলা হবে না প্রিয় তমাকে ভালোবাসার কথা, বলা হবে না তার অনুভূতির কথা, সব কথা অব্যক্ত রয়ে যাবে আজীবন। বাড়িতে এসে একটা সংবাদ শুনে মেঘের মাথায় আকাশ ভেঙে পড়ল। 3 দিন পর আদ্র আর অনুর বিয়ে। মেঘের হৃদয়টা ভেঙে চুরমার হয়ে গেল। অনু এসে মেঘকে জড়িয়ে ধরে বলল, আর তো কয়েকদিন আছি মেঘ, তারপর তো শ্বশুরবাড়িতে চলে যাব, আর তোর সাথে গল্প করা হবে না। মেঘের চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। সবার অগোচরে সেই জলে মুছে নিল মেঘ। ও আপু, তুমিও না, মন খারাপ করছো কেন? আমি তো যাব তোমার সাথে দেখা করতে, তখন অনেক গল্প করব। আমি তো যাব তোমার সাথে দেখা করতে, তখন অনেক গল্প করব। আচ্ছা তুমি ছাড়ো তো, আমার কত কাজ, আমার আপুর বিয়ে বলে কথা। বলেই মেঘ রুমে চলে গেল। মেঘ রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। ফ্লোরে বসে হাউ মাউ করে কাঁদতে থাকে। রুম সাউন্ড প্রুফ বলে কান্নার আওয়াজ বাইরে থেকে শোনা যায় না। মেঘের হৃদয়টা ভেঙে দুমড়ে মুচড়ে গেছে। মেঘের হৃদয় যেন কেউ বারবার ছুরি দিয়ে আঘাত করছে। বিকালের দিকে অনুকে তানিয়া বেগম বিয়ের কেনাকাটা করার জন্য তৈরি থাকতে বলেছে। অনু মেঘের রুমে গিয়ে কয়েকবার ডাকলো, কিন্তু কোনো সাড়া পেল না। ও মনে করলো হয়তো ঘুমিয়ে আছে, তাই বিরক্ত করলো না। অনু তৈরি হয়ে মেঘের রুমে এসে বসলো। ও আপু, আমি কেন যাব? তুই কেন যাবি মানে? তুই আমার বিয়ের শাড়ি থেকে শুরু করে যা যা প্রয়োজন সব কিছু নিজের পছন্দ করে দিবি। আর না শুনতে চাচ্ছি না মেঘ। মেঘ আর কথা বাড়ালো না, তৈরি হয়ে নিল। একটা কালো গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আদ্র। কালো কোট আর হাতে ব্র্যান্ডের ঘড়ি, চুলগুলো জেল দিয়ে সেট করা। সব সময়ের মতো আজকেও দেখতে সুন্দর লাগছে। মেঘ আর অনু এগিয়ে যেতে গাড়ির দরজা খুলে দিল আদ্র। মেঘ আদ্রের দিকে এক পলক তাকিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলেই গাড়িতে উঠে বসলো। একটা বড় শপিং মলে এসে গাড়িটা থামলো। তারা 3 জন মিলে একটা শাড়ির দোকানে ঢুকলো। সব কিছুর আগে থেকেই কেনা হয়ে গেছে, শুধু শাড়িটা বাকি ছিল। অনু একটার পর একটা শাড়ি দেখছে আর মেঘকে বলছে, মেঘ একটা পছন্দ করে দে না, কোনটা নিব ভেবে পাচ্ছি না। আদ্র অনুকে বলল, আপনাদের এখানে না পছন্দ হলে অন্য দোকানে দেখতে পারেন। না না, আসলে কোনটা নিব ভেবে পাচ্ছি না। মেঘের নজর গেল একটা কালো শাড়ির দিকে। মেঘের কাছে লাল কালারটা ভালো লাগে, তবে কালো শাড়িটা যেন অসম্ভব সুন্দর লাগছে আজকে। মেঘ শাড়িটা অনুকে দেখিয়ে বলল, দেখো তো ওটা কেমন। অনু শাড়িটার দিকে একবার তাকিয়ে বলল, অনেক সুন্দর, কিন্তু ওটা তো কালো, আর বিয়েতে কালো পরবো না মেঘ। তারপর আরও বেশ কয়েকটা শাড়ি থেকে একটা পছন্দ করল অনু। আপনারা যান, আমার একটা ইম্পর্টেন্ট কল করার আছে, আমি আসছি। আজও মেঘের পছন্দের শাড়িটা কিনে নিল। বাইরে এসে দেখলো মেঘ আর অনু দাঁড়িয়ে আছে। যাওয়া যাক। কথাগুলো লিখে ডায়েরিটা বন্ধ করলো মেঘ। কাল অনুর গায়ে হলুদ, মেহমানরা আজ থেকে আসা শুরু করে দিয়েছে। অনু মেঘের রুমে এসে দেখেও চুপচাপ বসে রয়েছে। কি রে, এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? কি সব আবল তাবল বলছো? মন খারাপ করে কেন থাকবো? তাহলে রুমে বসে আছিস কেন? ও আপু, ভালো লাগছে না। অনুকে জড়িয়ে ধরে বলল, তুমি কি আমাকে ভুলে যাবে আপু? শোন,
ভুলে যাব কেন? আমি কি দূরে কোথাও যাচ্ছি? আর আমি কি আমার এই ছোট্ট পাখিটাকে বলতে পারি? আর তুই মন খারাপ করবি না একদম। তুই যদি মন খারাপ করে বসে থাকিস তাহলে আমারও মনটা খারাপ হয়ে যাবে। মেঘ, আপুর বিয়েতে কই হই হুল্লার করবে তা না, রুমে বসে শোক পালন করছে। কথাটা বলতে বলতে রুমে ঢুকলো নিবিড়। আপনি এখানে? তুমি দাওয়াত দিতে ভুলে গেলেও আন্টি কিন্তু ভুলেনি। আমার তো মনে হচ্ছে তুমি না আন্টি আমার ফ্রেন্ড। আসলে আমি বলবো ভেবেছিলাম, বলা হয়ে ওঠেনি। আচ্ছা, তোমরা দুজন কথা বলো, আমি যাই। আমার ফ্রেন্ডরা কখন আসবে কল করে জিজ্ঞেস করতে হবে। মেঘ, তোমাকে এইভাবে ভালো লাগছে না? তোমার অধর কোণের হাসিটা নেই কেন? বিষণ্ণতায় জীবনটা ছেয়ে গেছে নিবিড়। আমার শ্বাস নিতে কষ্ট হয়, আমি আর পারছি না। মেঘ, নিজেকে সংযত করো, এভাবে চলে না। নিজের ওপর বিশ্বাস রাখো, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা নিবিড়, উনি আমার হলে কি খুব বেশি ক্ষতি হতো? নিবিড় তপ্ত শ্বাস ফেলল। তার মনে অনেক কথা অব্যক্ত রয়ে গেছে, হয়তো বলা হবে না কখনো। মেঘ, তোমাকে কখনো আমি বন্ধুর মতো দেখিনি, দেখেছিলাম আমার রাজ্যের রানীর মতো। মায়াবতী গল্প বলা হবে না, সব কথা অব্যক্ত রয়ে যাবে আজীবন। কালকে গায়ে হলুদের কোথায় কি হবে সেটা বুঝিয়ে দিচ্ছে তানিশা আইমান। আদিয়াত আইমান আদ্র কোথায় গিয়েছে জিজ্ঞেস করলেন। একটা বড় রেস্টুরেন্টে বসে আছে আদ্র, সাথে তার ভাই, যার সাথে ছোট থেকে বড় হয়েছে, ভাইয়ের থেকে বেশি বন্ধু, যার কাছে আদ্র সব কথা মন খুলে বলতে পারে। কি বল অদ্র, সে কখন এয়ারপোর্ট থেকে এসেছি, চুপ করে বসে আছিস কেন? আদ্র তপ্ত শ্বাস ফেলে বলল, কাল গায়ে হলুদ, মাঝখানে যদি একটা ভুল হয়ে যায় তাহলে আমাদের তিনজনের জীবন তছনছ হয়ে যাবে। এতদিন ভয় না করলেও এখন কিছুটা নার্ভাস ফিল করছি। আচ্ছা, মেয়েকে বলেছিস মনের কথা, নাকি এভাবে আরও নিজেকে কষ্ট দিবি? তুই এভাবে থাকলে ভালো থাকবি না অদ্র, এভাবে তোর ভালো থাকবি না। আমি চেষ্টা করছি সব কিছু ঠিক করার, কিন্তু বাবা যদি মেঘের কোনো ক্ষতি করে দেয়, আমি আমার জীবন নিয়ে ভাবি না, কিন্তু মেঘের কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না। জয় তাকিয়ে আছে এক প্রেমিক পুরুষের দিকে, যে কিনা তার জীবনের থেকে বেশি ভালোবাসে তার প্রিয়তমাকে। আদ্র আর জয় বাড়িতে ফিরতেই তানিশা আইমান আদ্রকে জিজ্ঞেস করলেন, এত দেরি হলো? আসলে মা, আমি আর জয় শপিং মলে গিয়েছিলাম। তুমি আলো না হও, আদার হয়ে থেকে যাও আমার জীবনে প্রতিটা রাত, তবুও তুমি থেকে যাও আমার ঘোর লাগা মেঘ জড়ানো ভালোবাসায়, তোমার নামে সন্ধ্যা নামক আমার এই জীবনে। চারদিকে আলো ঝলমল করছে, মেহমানদের আনাগোনা বাড়ছে। অনু ওর ফ্রেন্ডদের সাথে পার্লারে গেছে, বাচ্চারা হইচই আনন্দে মেতে উঠছে। গায়ে হলুদের অনুষ্ঠান নিজ নিজ বাড়িতেই হবে। মেঘ, তুমি তৈরি হবে কখন? মেঘ পিছনে ঘুরে তাকাতেই দেখতে পেল সুঠাম দেহের অধিকারী একজন সুদর্শন যুবক, পরনে নীল পাঞ্জাবি, হাতে ব্র্যান্ডের ঘড়ি, চুলগুলো জেল দিয়ে সেট করা, অসম্ভব সুন্দর লাগছে। ও নিবিড়, এত লেট কেন হলো? লেট হয়নি ম্যাম, আর তুমি এখনো তৈরি হওনি? যাও তাড়াতাড়ি তৈরি হও। এই তো তৈরি হওয়ার জন্য যাচ্ছিলাম। অনুকে স্টেজে এনে বসানো হয়েছে, একে একে সবাই হলুদ দিয়ে যাচ্ছে। অনু তার কাজিনদের মেঘের কথা জিজ্ঞেস করেছিল কয়েকবার, বলেছে মেঘ তৈরি হচ্ছে। দূরে নিবিড় দাঁড়িয়ে আছে। হঠাৎ একটা মেয়ে এসে নিবিড়ের পাশে দাঁড়ালো। নিবিড় এক পলক তাকিয়ে আবার চোখ সরিয়ে নিল। এই যে মিস্টার, নাম কি? আমাকে বলছেন? যেহেতু আপনি এখানে দাঁড়িয়ে আছেন তো আপনাকেই বলছি। ও, আমি নিবিড় সাহারিয়া, মেঘের ফ্রেন্ড। ও, আমি তানিশা, মেঘের কাজিন। তো আপনি দাঁড়িয়ে আছেন কেন? আসলে মেঘের জন্য ওয়েট করছি, ও আসলে একসাথে যাব। মেঘ একটা হলুদ কালারের লেহেঙ্গা পরেছে, হাতে চুড়ি, হালকা লিপস্টিক, চোখে কাজল, সিম্পল মেকআপ, কানে ঝুমকো, সব কিছু ঠিকঠাক করে আয়নার সামনে দাঁড়ালো। হঠাৎ আলো নিভে গেল। মেঘ আলো নিভে যাওয়াতে ভয় পেল, তবে বাইরের কিছুটা আলো আসছে, তার মানে কি ওর রুমের লাইট নষ্ট হয়ে গেল? আচমকা একটা হাত এসে হ্যাঁচকে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিল। মেঘ আচমকা টান দেওয়াতে ভীত হলো, নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করলো, তবে লম্বা দেহের অধিকারী মানুষটার সাথে পেরে উঠল না। মেঘের কানের সামনে একটা কণ্ঠস্বর ফিসফিসিয়ে বলল,
নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করো না মেয়ে। আচ্ছা, এইভাবে সেজেছ কেন? আমাকে মাতাল করতে? আমি তো এমনিতেই মাতাল, তোমার মাতাল করা ভালোবাসায়। কণ্ঠস্বরটা শুনে মেঘ ভীত হলো। কারো আসার শব্দ শুনে লোকটা মেঘকে ছেড়ে দিল। মেঘ যেন হাঁপ ছেড়ে বাঁচল। মেঘ, তুমি কি ভিতরে আছো? কে? ও নিবিড়, আমি নিবিড়। ও নিবিড়। নিবিড় রুমে ঢুকে দেখতে পেল লাইট অফ। তোমার রুমের লাইট অফ কেন? জানি না, হঠাৎ লাইট চলে গেল। রুমের লাইট জ্বলে উঠল। নিবিড় মেঘের দিকে তাকাতেই দেখল যেন কোনো পরী পৃথিবীতে নেমে এসেছে। অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। কি হলো, চলো। মেঘের কথায় হুঁশ ফিরল নিবিড়ের। হ্যাঁ, যাচ্ছি। অনুকে মেঘ আর নিবিড় হলুদ ছোঁয়ালো। অনুকে তার বান্ধবীরা মিলে মেহেদি পরিয়ে দিচ্ছে। মেঘ আর নিবিড় একসাথে বসে রয়েছে। মেঘ, তুমি মেহেদি কখন লাগাবে? নিবিড়, আমি মেহেদি লাগাবো না, ভালো লাগছে না। ও মেঘ, প্লিজ এভাবে মন খারাপ করে থেকো না। কারোর জন্য জীবন থেমে থাকে না। আমার জীবন তো থমকে রয়েছে নিবিড়। তপ্ত শ্বাস ফেলো নিবিড়। উঠে গিয়ে হাতে করে একটা মেহেদি নিয়ে আসলো। মেঘ নিবিড়ের হাতে মেহেদি দেখে জিজ্ঞেস করলো, তুমি মেহেদি দিবে? না ম্যাম, আপনাকে দিয়ে দিব। মানুষ বলে যার মেহেদির রং যত লাল হয় তার বর তাকে তত বেশি ভালোবাসে। তুমি মেহেদি দিতে পারো? মেঘের হাতে নিবিড় মেহেদি পরিয়ে দিচ্ছে। দূর থেকে এক জোড়া চোখ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তার চোখ দিয়ে যেন আগুন ঝরছে। তুমি তো অনেক সুন্দর করে মেহেদি দিতে পারো। পছন্দ হয়েছে? তানিশা মেঘের পাশে এসে বসলো। মেঘের উদ্দেশ্যে বলল, মেঘ আজকে আমি তোর রুমে থাকবো, আর অনু আপু ওর ফ্রেন্ডদের সাথে থাকবি বলেছে। আচ্ছা। বাহ, তোর হাতের মেহেদির ডিজাইনটা তো খুব সুন্দর হয়েছে। কে দিয়ে দিল? ও জানিস তো, নিবিড় খুব সুন্দর করে মেহেদি দিতে পারে, ও আমাকে দিয়ে দিল। তো মিস্টার নিবিড়, শুধু নিজের ফ্রেন্ডকে মেহেদি দিলে হবে? কাজিনরা কোথায় যাবে? ও মিস তানিশা, আপনি দাঁড়ান, আমি মেহেদি নিয়ে আসছি। অনুষ্ঠান শেষ হয়েছে প্রায় 1 ঘন্টা আগে। অনু আর পারছে না, খুব টায়ার্ড লাগছে। তাই ওর বান্ধবীকে বলে, তোরা গিয়ে শুয়ে পড়, আমি ফ্রেশ হয়ে আসছি। অনু ফ্রেশ হয়ে আসতে লাইট অফ হয়ে গেল। হঠাৎ একজোড়া হাত এসে মুখ রুমাল দিয়ে চেপে ধরলো। সাথে সাথে অনু অজ্ঞান হয়ে গেল। অনেক রাত হয়েছে বিধায় এদিকটায় মানুষ নেই বললেই চলে। লোকটি সহজেই অনুকে বের করে আনতে পারলো। বাইরে একটা কালো গাড়ি দাঁড়িয়ে রয়েছে। লোকটি অনুকে সেই গাড়িতে উঠিয়ে দিল। নিজে ড্রাইভিং সিটে এসে বসে পড়ল। গাড়ি চলছে আপন গতিতে। রাতে পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে আছে মেঘ। মুগ্ধ নয়নে তাকিয়ে দেখছে পূর্ব আকাশের বুকে দ্বাদশী চাঁদ অপরূপ সুধা নিয়ে জেগে উঠতে। চাঁদনি রাতের প্রকৃতি এক মায়াময় সৌন্দর্যের অধিকারী। আকাশের বুক থেকে জ্যোৎস্নার রাশি ছড়িয়ে পড়ে সমস্ত পৃথিবীর বুকে, আর জাগিয়ে তোলে মোহময় রূপ মাধুর্য। জ্যোৎস্নার অজস্র ধারায় স্নাত হয় নীরব প্রকৃতি। দুচোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে মেঘের। আজই তার শেষ কান্না, আর সে কাঁদবে না। তাকে এগিয়ে যেতে হবে, নিজের জন্য না হলেও তার পরিবারের জন্য। আলো আধারে স্নিগ্ধ মিতালিতে ঝলমল করে ওঠে জ্যোৎস্না প্লাবিত রাত। এমন রাতের অস্পষ্ট মায়ালোকে নিমজ্জিত থাকে প্রকৃতি। জ্যোৎস্নার আলো ছড়ায় নৃত্য প্রকৃতি প্রেমী। হাত পা বাঁধা অবস্থায় একটা মেয়েকে অন্ধকার ঘরে আটকে রাখা হয়েছে। কালো মাস্ক পরা একটা ছেলে জ্যোৎস্নার আলোয় মেয়েটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। চাঁদের মায়াবী আলোয় মেয়েটার সৌন্দর্য দ্বিগুণ ফুটে উঠেছে। ছেলেটার মেয়েটাকে ভালোভাবে দেখে মনে মনে বলল, তোমার মতো এক মায়াবতীকে আমার রাজ্যে রানী করার কথা ভেবেছিলাম। এখন মনে হচ্ছে কি জানো? স্মিথ হেসে বলল, আমার কাছাকাছি পেয়ে গেছি। জ্যোৎস্নার আমিও সুধা মেঘের শরীরের উপর লুটোপুটি খাচ্ছে। আর মেঘ মুগ্ধ হয়ে আকাশের পানে চাঁদের দিকে তাকিয়ে আছে। চোখ দিয়ে পড়ছে অজস্র অশ্রুকণা। সেদিকে তার খেয়ালই নেই। সেই মুগ্ধ নয়নে তাকিয়ে আছে প্রকৃতির পানে। জ্যোৎস্নার অপরূপ সৌন্দর্যের মাঝে জ্যোৎস্নার উপরে পড়া নিস্তব্ধতা
রোমান্টিক স্মৃতির জগতে নিয়ে যায়। জ্যোৎস্নার এই অপরূপ সৌন্দর্য না দেখলে হয়তো অপূর্ণ রয়ে যাবে জীবন। আজ সারা রাত হয়তো এভাবেই কেটে যাবে। মেঘের চোখ দিয়ে অশ্রুকণা ঝরছে। মেঘের চিৎকার করে বলতে ইচ্ছে করছে, হে পৃথিবী, যাকে পাবো না তাকেই কেন ভালোবাসলাম? পাবো না জেনেও কেন তার পিছু ছুটলাম? আমার ভাগ্যে কেন তাকে লেখা হলো না? কথাগুলো যেন স্তব্ধ হয়ে রয়ে গেছে মেঘের মাঝে। সে নির্ভীক, তার কথা যেন আটকে গেছে। তার কাছে বেঁচে থাকা যেন দুষ্কর হয়ে গেছে। যদি আত্মহত্যা করা পাপ না হতো তাহলে সে নিঃসন্দেহে তা বেছে নিত। এই অসহ্য যন্ত্রণা তাকে কুরে কুরে খাচ্ছে। তার কাছে অসহ্য যন্ত্রণা থেকে মৃত্যু শ্রেয় বলে মনে হচ্ছে। আজ মেঘ আকাশে পানে তাকিয়ে বলে উঠল, পরের জন্মে সহস্র কোটি তারা হব, দূরে থেকে দেখব তোমায়, সেখান থেকে বলবো তোমায় ভালোবাসি, ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। তুমি শুনতে পাবে কি সেই ধ্বনি? নিজের কথাই নিজেরই হাসি পাচ্ছে মেঘ। নিজের কথাই নিজেই হাসে মেঘ। জীবনটা তার হেলায় ভাসছে। তার মন মস্তিষ্ক দ্বিধায় পড়েছে। মেঘ আর ডায়েরিটা নিয়ে ফেলে দিল বারান্দা থেকে। কি হবে ডায়েরিটা রেখে? ডায়েরির পাতায় পাতায় রয়েছে অজস্র স্মৃতি। ডায়েরির পাতায় পাতায় না হয় পড়ে থাকুক তার অব্যক্ত ভালোবাসা। আকাশের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে একটা ছেলে। হাতে তার নিকোটিনের ধোঁয়ায় তার গোলাপি ঠোঁটগুলো কালো দাগ পড়ে গেছে। ভিতর তার অজস্র আবেগ অনুভূতি লুকিয়ে রেখেছে। আর কিছু মুহূর্তের অপেক্ষা। সব অপেক্ষার অবসান ঘটবে কাল। প্রেয়সী নিজের করে নিবে সে। তার সব দুঃখ কষ্ট মুছে দিবে সে। সকালের আলো পর্দা ভেদ করে মেঘের চোখে মুখে উপচে পড়ছে। রাতে কাঁদতে কাঁদতে মেঝেতে শুয়ে দিল। সকালের আলো পর্দা ভেদ করে মেঘের চোখে মুখে উপচে পড়ছে। রাতে কাঁদতে কাঁদতে মেঝেতে শুয়েছিল মেঘ। কখন ঘুমিয়ে পড়েছে মনে নেই। বাইরে থেকে চেঁচানোর আওয়াজ ভেসে আসছে। কেউ কাঁদছে চিৎকার করে। কি বলছে শোনা যাচ্ছে না ঠিক মতো। মেঘের হুঁশ আসতেই কালকে ডায়েরিটার কথা মনে পড়ে যায়। ওই ডায়েরিটা কেউ আবার পেয়ে যায়নি তো? মেঘ ছুট লাগালো। বাইরে আসতে মানুষের ভিড়। ঠেলে ঠুলে ভিতরে যেতেই তার মাকে দেখলো চিৎকার করে কাঁদছে। মেঘ ছুটে গেল মায়ের কাছে। জিজ্ঞেস করলো কি হয়েছে। মেঘের মা কিছু বলল না। মেঘকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। মানুষজন কি যেন বলা বলি করছে। অনুর বান্ধবীরা দাঁড়িয়েছিল। মেঘ সেখান থেকে একটা মেয়েকে জিজ্ঞেস করলো, শ্রেয়া আপু কি হয়েছে বলবে আমাকে? মা কেন কাঁদছে? শ্রেয়া বলল, অনু পালিয়ে গেছে। মেঘের হাতে একটা চিঠি ধরিয়ে দিল। মেঘ চিঠিটা পড়ে বাকরুদ্ধ অবস্থায় দাঁড়িয়ে রইল। মাথায় তার আকাশ ভেঙে পড়েছে। বারবার একটা কথাই মাথায় বাড়ি খাচ্ছে। অনু পালিয়েছে। মেঘের মা মেঘকে জড়িয়ে ধরে বলল, এবার কি হবে আমাদের? তোর বাবার মান সম্মান তো থাকবে না আর। তোর ফুপি যদি জানতে পারে খুব কষ্ট পাবে। তাদের সম্মান নষ্ট হয়ে যাবে। এত মেহমানের সামনে আমাদের সম্মান নিঃশেষ হয়ে যাবে মা। মেঘ কিছু বলার ক্ষমতা হারিয়ে ফেলেছে। সব কিছু এলোমেলো লাগছে তার কাছে। অনু কার সাথে পালিয়ে গেল আর কেনই বা গেল? জীবন বড়ই বিচিত্র। মেঘের আজকে পৃথিবীর সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা ছিল। তবুও তার মনে ভয় হচ্ছে, যদি আদ্র এই বিয়েটা মেনে না নেয় তখন কি হবে? মেঘ ভাবতে লাগলো আজকের দিনটার কথা। অতীত অনুর মা তানিশা আয়মানকে অনুর পালিয়ে যাওয়ার কথা বললে তিনি মেয়েকে আদ্রর জন্য চাইলেন। অনুর মা মান সম্মানের কথা চিন্তা করে রাজি হয়ে গেল। বিয়েটা খুব সাধারণভাবেই হয়েছে। তানিশা আয়মান বলে দিয়েছে যাতে তাড়াতাড়ি সবাই বাড়িতে চলে আসে। বর্তমান কারোর পায়ের শব্দ শুনে মেঘের হুঁশ আসলো। তানিশা আয়মান এসেছে। মেঘ ছলছল নয়নে তাকিয়ে রইল। তানিশা আয়মান মেঘের কাছে এসে মাথায় হাত বুলালেন। হঠাৎ মেঘ তানিশা আয়মানকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আকস্মিক এমন ঘটনা বুঝতে সময় লাগলো। তানিশা আয়মানের মেঘকে বললেন, এই মেঘ, কান্না করছিস কেন? মায়ের কথা মনে পড়ছে বুঝি? মেঘের কান্না যেন থামছে না। তানিশা আয়মান মেঘের মাথায় আলতো করে হাত বুলাতে বুলাতে বলল,
আর কাঁদবি না। একদম কাঁদতে কাঁদতে চোখের কি অবস্থা করেছিস বলতো? আমি জানি বিয়েটা মেনে নিতে তোর কষ্ট হচ্ছে, তবে আমি যে আজ যদি বিয়েটা না হতো তাহলে আত্মীয় স্বজনদের কাছে আমাদের সম্মান নষ্ট হতো। আমার ছেলেটা একটু বদমেজাজি, তবে খারাপ নয়। একটু মানিয়ে নিস, দেখবি খুব ভালোবাসবে তোকে। রাজরানী হয়ে থাকবি। আমি এখন যাই, আদ্রিকে পাঠিয়ে দিচ্ছি। আদিয়াত আয়মানের সাথে প্রায় 1 ঘন্টা যাবৎ কিছু নিয়ে কথা বলছে আদ্র। তানিশা আয়মান দরজার বাইরে এসে দেখলো এখনো দরজা লাগানো। আদ্রকে কয়েকবার ডাকলো, কিন্তু ভিতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। তানিশা আয়মানকে দরজার বাইরে দাঁড়িয়ে রইল। হঠাৎ দরজা খোলার শব্দে দরজার দিকে তাকাতেই আদ্রকে দেখতে পেলেন। আদ্র রাগী গজগজ করছে। তানিশা আয়মান আদ্রকে কিছু বলতে যাবে, তার আগেই হাতে থাকা মুঠো ফোনটি বেজে উঠল। মেঘের মা ফোন করেছে হয়তো। মেয়ের জন্য চিন্তা হচ্ছে। তাছাড়া অনু বাড়িতে ফিরেছে কি সেটাও জিজ্ঞেস করা হয়নি। তানিশা আয়মান কথা শেষ হতেই দেখলো আদ্র নেই। তিনি ভাবলেন হয়তো রুমে চলে গেছে। শরীর আর চলছে না। তানিশা আয়মানের সকাল থেকে এত ঝামেলা, তার উপর এত আত্মীয় স্বজন, সবাইকে সামলাতে হিমশিম খাচ্ছিলেন। রুমে গিয়ে দেখলেন আদ্রিয়ান আয়মান রাগী গজগজ করছেন। তানিশা আয়মান ব্রু কুঁচকালেন, জিজ্ঞেস করলেন, বাবা, ছেলে আবার ঝগড়া করছো? আদ্রিয়ান আয়মান রাগী কণ্ঠস্বরে বললেন, আজের অনু পালিয়ে গেছে, আমাকে বললে না কেন? আর মেয়েকে সাথে বিয়ে দেওয়ার আগে আমাকে একবার জানানোর প্রয়োজন বোধ করলে না? তানিশা আয়মান রাগী কণ্ঠস্বরে বলল, মেঘের সাথে বিয়ে হতে দিতে তুমি কখনো মেঘকে পছন্দ করছো? যখন আদিত্যর জন্য মেঘের কথা তোমাকে বললাম, কি বলেছিল মনে নেই? আদিয়াত আয়মান হন করে রুম থেকে বের হয়ে গেলেন। তানিশা আয়মান তপ্ত শ্বাস ফেলল। গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আদ্র। দৃষ্টি তার আকাশের পানে। নিজেকে বড্ড অসহায় লাগছে। তার কাছে সব কিছু এলোমেলো লাগছে। সব কিছু ঠিক করতে গিয়ে সব কিছু এলোমেলো করে ফেলেছে। নিজে ভালো থাকা চাইতে মেঘকে কষ্ট দিচ্ছে। আদ্রের ভিতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। নিঃশ্বাস নিতে তার কষ্ট হচ্ছে। প্রিয়তমাকে কাছে পেয়েও নিজের করে নিতে পারছে না। নিজ হাতে কষ্ট দিতে হচ্ছে তাকে। হঠাৎ হাতে থাকা মুঠো ফোনটা বেজে উঠল। ফোনটা রিসিভ করতে লোকটার কথা শুনে আদ্রর মাথা কাজ করছে না। কি করবে এখন? চারদিকে আলোর শিহরণ। আলোয় দিক দিগন্ত হেসে উঠল। আলোয় ভরা চাঁদের জ্যোৎস্নার প্লাবনে ডুবে যায়। চাঁদের রাতের মোহনীয় রূপ সৌন্দর্য প্রতিটি মানুষের মনে রঙ ধরায়। মেঘের এই চাঁদনি রাতে উপভোগ করতে ভীষণ ভালো লাগছে। তবে কেমন যেন একটা সুখের মতো ব্যর্থ বুকের তলায় জমা হয়, অথচ সেই ভাব প্রকাশের ভাষা নেই। জ্যোৎস্নার মায়াবী রূপ মানুষের মন যৌবনের আবির ছড়িয়ে দেয়, রাঙিয়ে তোলে মানুষকে। মেঘের ইচ্ছে হচ্ছে জ্যোৎস্নার এই রাত তার প্রিয় মানুষকে উপভোগ করতে, কিন্তু আদ্র আসার কোনো নামগন্ধ নেই। মেঘ ক্লান্ত থাকায় অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ছে। সকালবেলা চিৎকার চেঁচামেচিতে ঘুম ভাঙল মেঘের। রাতে ঘটনা ভাবতে ভাবতে লাগলো আদ্রের জন্য অপেক্ষা করতে। সকালবেলা চিৎকার চেঁচামেচিতে ঘুম ভাঙল মেঘের। রাতের ঘটনা ভাবতে লাগলো। আদ্রের জন্য অপেক্ষা করতে করতে কখন যে চোখ লেগে এসেছে বুঝতে পারেনি। আদ্র কি রাতে রুমে আসেনি? যদি আসতো তাহলে নিশ্চয়ই মেঘকে জাগিয়ে তুলতো। হঠাৎ মনটা খারাপ হয়ে গেল। তবে কি আদ্র বিয়েটা মেনে নেয়নি? তানিয়া আয়মানের চিৎকারে হুঁশ ফিরল মেঘের। মেঘ ফ্রেশ হয়ে হালকা গোলাপি রঙের শাড়ি পরে নিল। নিচে তানিয়া আয়মান রাগে গজগজ করছেন মেঘকে দেখে। তানিয়া আয়মান ডুকরে কেঁদে উঠল। হঠাৎ এমন কারণে মেঘ বিস্মিত হলো। ফুপি কাঁদছো কেন? কি হয়েছে আমাকে বলো। তানিয়া আয়মান কাঁদতে কাঁদতে বললেন,
আমার ছেলেটা রাগী বদমেজাজি, কিন্তু ও এরকম করবে আমি বুঝিনি। আমি তোর জীবনটা নিজ হাতে শেষ করে দিলাম। আমায় মাফ করে দিস মেঘ। আমি পারলাম না তোর জীবনটাকে সুন্দর করে সাজিয়ে দিতে। আদ্রিত এমন একটা কাজ করবে আমি ভাবতেও পারিনি। আমার ছেলেটা রাগী বদমেজাজি, কিন্তু ও এরকম করবে আমি বুঝিনি। আমি তোর জীবনটা নিজে হাতেই শেষ করে দিলাম। আমায় মাফ করে দিস মেঘ। আমি পারলাম না তোর জীবনটাকে সুন্দর করে সাজিয়ে দিতে। আদ্রিত এমন একটা কাজ করবে আমি ভাবতেও পারিনি। তানিয়া আয়মান মেঘের হাতে একটা চিঠি ধরিয়ে দিলেন, যেখানে লেখা আছে। মেঘের মাথায় যেন আকাশ ভেঙে পড়ছে। ওর মস্তিষ্ক যেন শূন্য, মন মস্তিষ্কে দ্বিধায় ভুগছে। এটা কিভাবে করতে পারলো আর্দ্র? হঠাৎ অজ্ঞান হয়ে গেল মেঘ। তানিশা আয়মান বাড়ির লোকদের নিয়ে আদ্রের রুমে এনে শুয়ে দিল। মাথায় হাত ভুলাতে লাগলো, চিন্তা করতে লাগলো সকালের ঘটনা। ঘুম থেকে উঠে নিচে নামতে দারোয়ান এসে তানিশা আয়মানের হাতে চিঠি দিয়ে বলল আদ্র দিয়েছে। চিঠি খুলতেই মাথায় যেন আকাশ ভেঙে পড়ল তানিশা আয়মানের। আদ্র এসব কি লিখেছে? এখন এসবের মানে কি? আদ্রকে কয়েকবার ফোন দিলেও ফোন বন্ধ বলছে। বর্তমানে একটু আগে মেঘের জ্ঞান ফিরেছে। মেঘ ছলছল নয়নে তাকিয়ে রইল তানিশা আয়মানের দিকে। ফুপি, আমি কি এতটাই খারাপ যে আমাকে ভালোবাসা যায় না? তানিশা আয়মানের মেঘে জড়িয়ে ধরে বলল, এসব কি বলছিস মেঘ? তুই খারাপ হতে যাবি কেন? আমি তো মনে করি তাদের ভাগ্য খারাপ যে তোকে মেনে নিতে পারিনি। মেঘের চোখ দিয়ে অজস্র অশ্রু ঝরছিল। মেঘের জীবনটা কেমন এলোমেলো হয়ে গেছে। সব কিছু ছন্নছাড়া। তার জীবন যেন হেলায় ভেসে চলেছে। কেটে গেছে 2 বছর। এই 2 বছরেও এমন একটি দিনও নেই যে দিন মেঘ আদ্রকে মনে করেনি। এমন একটি দিনও নেই যে দিনও কান্না করেনি। তবে দিন শেষে কারোর জীবন কারোর জন্য থেমে থাকে না। মেঘ উষার বিয়ের জন্য তৈরি হচ্ছে। উষা অবশেষে তার ভালোবাসার মানুষটাকে নিজের করে পাচ্ছে। মেঘেরও ইচ্ছে ছিল আদ্রকে নিয়ে ভালো থাকার, কিন্তু আদ্র তো চায়নি। কথাটা ভাবতেই বুকের ভিতরটা ছ্যাদ করে উঠল মেঘের। ভাবতে লাগলো সেই দিনটার কথা। অতীত। আদ্র চলে গেছে প্রায় 2 সপ্তাহ হবে। এই 2 সপ্তাহ মেঘ রুম থেকে বের হয়নি। নিজেকে রুমের মধ্যে বন্দি করে রেখেছিল। তানিশা আয়মান মেঘের মাকে সব জানানোর পর ওরা মেঘকে নিয়ে যেতে চেয়েছে, কিন্তু মেঘ যায়নি। তানিশা আয়মান আদ্রর উপর রাগ করে আর ফোন করেনি। তানিশা আয়মান মেঘকে জোর করেনি। বলেছিল আজ থেকে তুই আমার মেয়ে হয়ে থাকবি। নিবিড় মেঘের বিয়েটা মেনে নিতে পারেনি। পরে যখন মেঘের এই অবস্থার কথা জানতে পেরেছে, ও মেঘকে এই অবস্থা থেকে বের হয়ে আসতে সাপোর্ট করেছে। তারপর প্রায় 1 মাস পর অনু বাড়িতে এসেছে। সবাই অনুকে অনেক অপমান করে। অনুর মা ওকে মেনে নিতে চায়নি। মেঘের এই অবস্থার জন্য অনুকে দায়ী করেছে। অনু সব কিছু মেনে নিয়েছে। কেন পালিয়ে গেছে এই প্রশ্নের জবাব অনু দেয়নি। সব কিছু এড়িয়ে গেছে। কেটে গেছে প্রায় 5 মাস। আদ্র চলে যাওয়ার পর প্রায় 5 মাস মেঘ নিজেকে সবার থেকে আড়াল করে রেখেছে। এই 5 মাস নিবিড় সব সময় মেঘকে সাপোর্ট করেছে। মেঘ অনার্স কমপ্লিট করেছে। আদ্র চলে যাওয়ার পর তানিশা আয়মান মেঘকে কতবার বলেছে তুই আবার নিজের জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নে নতুন কারোর সাথে, কিন্তু মেঘ চায়নি। বর্তমান মেঘের ভাবনা ব্যাঘাত ঘটালোতে থাকা মুঠোফোনের আওয়াজে। নিবিড় কল করেছে। কখন বের হবে জানতে চাইছে। মেঘ আজকে খুব সুন্দর করে সেজেছে। নীল রঙের শাড়ি, হাতে নীল চুড়ি, চোখে কাজল, সিম্পল মেকআপ। দেখতে খুব সুন্দর লাগছে। অনু তড়িঘড়ি করে মেঘের রুমে ঢুকলো। মেঘ অনুর দিকে তাকাতেই অনু হা হয়ে মেঘের দিকে তাকিয়ে রইল। মেঘ অনুকে এভাবে হা হয়ে তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে? মেঘ, তুই জানিস আজকে তোকে কত সুন্দর লাগছে? আজ তোকে যে দেখবে সেই ফিদা হয়ে যাবে। আজ কতদিন পর তুই এত সুন্দর করে সেজেছিস। খুব সুন্দর লাগছে, পুরো পরীর মতো লাগছে। হয়েছে, তুমি কখন যাবে? ও জানিস তো মেঘ, জয় এখনও তৈরি হয়নি। আমি কতবার ফোন করে বলেছি তাড়াতাড়ি আসতে, ও এখনও আসছে না।
একটা কথা বলো, তুমি কি সেদিন জয় ভাইয়ের সাথে পালিয়েছিলে? অনু নিরুত্তর। মেঘ এই নিয়ে বহুবার এই প্রশ্নটা করেছে, কিন্তু কোনো উত্তর দেয়নি অনু। মেঘ বলল, আচ্ছা ঠিক আছে, আমি জয় ভাইয়াকে বলে দিব যাতে আমার এই সুন্দরী আপুটাকে আর ওয়েট না করায়। আমি যাচ্ছি, তুমি জয় ভাইয়ার সাথে তাড়াতাড়ি এসো, নিবিড় আমার জন্য ওয়েট করছে। বাইরে একটা কালো গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে নিবিড়। নীল পাঞ্জাবি, হাতে ব্র্যান্ডের ঘড়ি, চুলগুলো জেল দিয়ে সেট করা, কালো সানগ্লাস, দেখতে সুদর্শন যুবক। মেঘ বাইরে বের হতেই নিবিড়ের চোখ পড়ল মেঘের দিকে। নিবিড় অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘের দিকে। মেঘ বলল, কি দেখছো? তোমাকে। বলেই হুঁশ এলো নিবিড়ের মানে। এই যে তোমার ড্রেস আমার সাথে মিলে গেল, এইটাই দেখছি। ও চলো তাড়াতাড়ি। হ্যাঁ চলো। চারদিকে আলো ঝলমল করছে, বিভিন্ন রকমের ফুল দিয়ে সাজানো হয়েছে। বিয়ে বাড়ি বলে কথা। মেঘ আর নিবিড় গাড়ি থেকে দাঁড়ালো। নিবিড় বলল, মেঘ তুমি যাও, আমি উষার গিফটটা নিয়ে আসছি। আচ্ছা। মেঘ বাইরে এসে দাঁড়াতে পরিচিত একটা কণ্ঠস্বর মেঘ বলে ডেকে উঠল। মেঘ পরিচিত কণ্ঠস্বর শুনে স্তব্ধ হয়ে রইল। বুকের ভিতরটা ছ্যাদ করে উঠল। মেঘ পিছনে ফিরতে কাঙ্ক্ষিত মানুষটিকে দেখতে পেল না। মেঘ নিরাশ হয়ে ভিতরে গেল। হয়তো সবসময় তার কথা ভাবতে থাকে বলে এরকম করেছে। মেঘ যতই বলুক ও আদ্রর কথা ভাবে না, কিন্তু ওর মন মস্তিষ্ক জুড়ে শুধুই আদ্র রয়েছে। মেঘ ভিতরে যেতে উষা জিজ্ঞেস করলো, এই তোর আসার সময় হয়েছে? এই আমি তোর বান্ধবী, তুই আমাকে একদম ভালোবাসিস না মেঘ? না হলে তুই এটা আমার সাথে কিছুতেই করতে পারতি না। আমার একমাত্র বান্ধবী হয়েও তুই কিভাবে পারলি এত লেট করে আসতে? আচ্ছা সরি, প্লিজ রাগ করিস না। নিবিড় কোথায়? ওর কথা বলিস না, ও তোর গিফট বাড়িতে রেখে চলে এসেছে, সেটাই আবার নিয়ে আসতে গেছে। ও তুই কেন যেতে দিলি মেঘ? পরে কি দেওয়া যেত না? ও বললে শুনতো। আর তোকে আজ কি সুন্দর লাগছে উষা। তবে অবশ্য বিয়ে বাড়িতে সবার থেকে বউকেই ভালো লাগে, কারণ সবাই বউকেই দেখে। সেটা না হয় বুঝতে পারলাম, তোর দিক থেকে তো চোখ ফেরানো মুশকিল হয়ে যাচ্ছে। আমি যদি ছেলে হতাম তোকে নিয়ে এখনই গায়েব হয়ে যেতাম। রেস্টুরেন্ট বসে আছে আদ্র আর নিবিড়। নিবিড় নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করছে। নিজেকে সংযত করে আদ্রকে প্রশ্ন করলো, আপনি এমন কেন করছেন? কেমন বুঝেও কেন এরকম করছেন? আপনি মেঘকে ভালোবাসেন না। তাহলে ছেড়ে দিন। ও চাইলে আমি ডিভোর্স পেপারে সাইন করে দিব। নিবিড় তাচ্ছিল্য হাসল। তাহলে আজকে ওকে ডাকলেন কেন? আদ্র বিস্মিত নয়নে তাকালো নিবিড়ের দিকে, কিচ্ছু বলল না। নিবিড় তপ্ত শ্বাস ফেলে বলল, আমি জানি আপনি মেঘকে ভালোবাসেন, তবে কেন এরকম করছেন আমার জানা নেই। আমি কারণটা জানার চেষ্টা করব। আসলে বিডিতে একটা কাজের জন্য এসেছিলাম, তো গাড়িতে ছিলাম, হঠাৎ মেঘকে দেখে ডেকে ফেলেছিলাম। আর তুমি ভুল ভাবছো। মেঘ নিবিড়ের সাথে কথা বলছিল। একটা মেয়ে এসে বলল, তোমার নাম মেঘ না? মেঘ মেয়েটির দিকে তাকিয়ে বলল, জি, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না। আমি নীলা, আদ্রর ফ্রেন্ড। আমরা একসাথে পড়াশোনা করেছি। তোমাকে সামনাসামনি দেখার অনেক ইচ্ছে ছিল। তোমার ভাগ্য দেখে খুব ঈর্ষা করতে ইচ্ছা করে, জানো? তুমি খুব ভাগ্যবতী। মেঘ যেন স্তব্ধ হয়ে গেছে। সে থই থই জ্বলে যেন মেঘ ভেসে যাচ্ছে। একটু আগে নীলা নামের মেয়েটার কথাগুলো বুকের ভিতর নুয়ে থাকা ভালোবাসার জ্বালাটুকু হাজার খানিক যন্ত্রণা দিচ্ছে। অতীত। নীলা নামের মেয়েটির কথা উপেক্ষা করে মেঘ পা বাড়াতে নীলা বলে উঠল, মেঘ, তোমায় আদ্র অনেক ভালোবাসে। মেঘ চোখ বন্ধ করে জোরে শ্বাস নিল, বলল, কেন ভালোবাসার কথা বলছেন আপনি? এই যে আদ্র ভাই আমাকে কখনো ভালোবাসেননি, এই যে আকাশ সমান ভালোবাসাকে ওনার কাছে অভিনয় মনে হতো, এই যে আমি ওনার জীবনের অভিশাপ, এই যে আমাকে উনি বিয়ে করে জীবনের সবচেয়ে বড় ভুল করেছেন, মেনে নিয়েছি তো কেন বারবার আপনারা আমাকে আঘাত করেন? আমি ওনাকে ভুলে যেতে চাই। কি বলছো তুমি? আদ্র তোমাকে ভালোবাসে না? আমি ওনার জীবনে কাটা স্বরূপ, যেটাকে তিনি নিজ হাতে সরিয়ে ফেলেছেন। তুমি ভুল ভাবছো মেঘ, এমন কিছু নয়। আর তোমাকে বিয়ে করার জন্য তোমার বোনকে আটকে রেখেছিল আদ্র,
আর সেই আদ্র তোমাকে ভালোবাসে না, এটা তুমি কি করে বলছো? মেঘ বিস্মিত নয়নে নীলার দিকে তাকালো। কথা বলার ভাষা যেন হারিয়ে ফেলেছে। একটা লোক এসে নীলার নামে মেয়েটিকে বলল, সময় হয়ে গেছে, চলে যেতে হবে। নীলা মেঘের দিকে এক পলক তাকিয়ে চলে গেল। বর্তমান মেঘ বাড়িতে এসে অনুকে জড়িয়ে ধরে হাও মাও করে কাঁদছে। অনু মেঘের এইভাবে কান্না করে একটু অবাক হলো। মেঘ বলল, সবাই আমায় ঠকালো, তুমি কিভাবে আমায় ঠকাতে পারলে আপু? অনু বিস্মিত নয়নে তাকালো মেঘের দিকে। কি বলছিস মেঘ? আমি তোমায় কতবার জিজ্ঞেস করেছি ওই দিন কেন পালিয়ে গিয়েছিলে, তুমি কিচ্ছু বলনি। এটা কেন বলনি আপু? আদ্র ভাই তোমাকে আটকে রেখেছিল, কেন বলনি? উনি আমাকে ভালোবাসেন, সবাই কেন আমাকে ঠকালে, কেন? অনু আমতা আমতা করে বলল, আমি আমি জানতাম না মেঘ। মেঘ তাচ্ছিল্য হাসল। আজ যদি তুমি আমায় সবকিছু না বলো তাহলে আমি নিজেকে শেষ করে দিব। মেঘ ছুরি নিয়ে হাত কাটতে নিতেই অনু এসে মেঘের গালে থাপ্পড় বসিয়ে দিল। অনু বলল, আমি সত্যি জানতাম না আদ্র ভাইয়া তোকে ভালোবাসে। আমি পরে জানতে পেরেছি। জয় আদ্র ভাইয়ার চাচাতো ভাইয়া, সবচেয়ে ভালো বন্ধু, যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে আদ্র ভাইয়া। তাই জয়কে দিয়েই আমাকে কিডন্যাপ করেছিল। যখন আমাকে জয় বাড়িতে দিয়ে গেল, যাওয়ার আগে আদ্র ভাইয়ার সাথে জয়কে কথা বলতে দেখেছিলাম আমি। পরে সব জানতে পেরেছি। তোকে বলিনি কারণ তুই সব জানতে পারলে সহ্য করতে পারতি না, তাই বলিনি। মেঘ অনুকে নিচের দিকে ঘুরিয়ে বলল, কি এমন কথা যে আমি সহ্য করতে পারবো না? বলো আমাকে আপু, প্লিজ প্লিজ, আজ চুপ করে থেকো না। নিজের জীবনে সবচেয়ে কঠিন সত্যের মুখোমুখি হতে হবে তোকে। তুই আমার আপন বোন না, আমার আব্বুর বন্ধুর মেয়ে তুই। তখন ফুপি আমাদের বাসায় থাকতো, আর তোর বাবা মার সাথে তুই কয়েকদিন এসেছিলি আমাদের বাড়িতে। তবে আদ্র ভাইয়ার আব্বুর সাথে তোর বাবার বিজনেস করতেন। আদ্র ভাইয়ার জন্মদিনে তুই ও বাড়িতে গিয়েছিলি। ওই দিন আদ্র ভাইয়াকে আদ্র ভাইয়ার আব্বু একটা গাড়ি গিফট করেছিল। আদ্র ভাইয়া তখন ছোট, ড্রাইভ করতে পারতো না। তোর বাবা মা কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি করছিল। আদ্র ভাইয়ার গাড়িতে বসে ড্রাইভ শিখছিল। হঠাৎ করে গাড়ির ব্রেক কাজ করছিল না। তোর বাবা মা ঝগড়ার এক পর্যায়ে চলে আসতে নিলে আদ্র ভাইয়া গাড়ির সাথে ধাক্কা খেয়ে দুজন মারা যায়। কিন্তু এতে আদ্র ভাইয়ার কোনো দোষ ছিল না। আদ্র ভাইয়া তোর বাবা মাকে মারতে চায়নি। তখন তুই অনেক ছোট, তোর সেসব কথা মনে নেই। আদ্র ভাইয়ার আব্বু ভয় পেয়ে গিয়েছিল যদি সব কিছু জানাজানি হয়ে যায়, তাহলে যদি আদ্র ভাইয়াকে পুলিশ ধরে নিয়ে যায়। তাই তিনি আদ্র ভাইয়াকে লন্ডন পাঠিয়ে দিয়েছিলেন। তবে আদ্র ভাইয়া তোকে ছোট থেকে ভালোবাসতো। ওই দিন আদ্র ভাইয়া তোকে ছেড়ে যেতে চায়নি। পরিস্থিতি তখন হাতের বাইরে চলে গিয়েছিল, তাই আদ্র ভাইয়াকে চলে যেতে হয়েছিল। ফিরে এসে যখন তোকে বিয়ে করতে চাইলো, তখন আদ্র ভাইয়ার আব্বু তোকে মেনে নিতে পারছিল না। উনি আদ্র ভাইয়ার সাথে এই বিষয় নিয়ে অনেক ঝামেলা করেছে। আদ্র ভাইয়া যখন সব কিছু ছেড়ে তোকে নিয়ে লন্ডন চলে যাবে, তখন আদ্র ভাইয়ার আব্বু আদ্র ভাইয়াকে ভয় দেখালেন। এটাও যদি তুই জানতে পারিস আদ্র ভাইয়ের জন্য তোর বাবা মা মারা গেছে, তাহলে তুই আদ্র ভাইয়াকে ছেড়ে চলে যাবি। পৃথিবীতে সবচেয়ে বেশি ঘৃণা করবি, হয়তো নিজেকে শেষ করে ফেলবি। তাই সেদিন আদ্র ভাইয়া তোকে ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিল। আদ্র ভাইয়া তোকে সত্যিই খুব ভালোবাসে। আজ ওনার ফ্লাইট, হয়তো আজ চলে যাবে আর ফিরবে না। দুপা পিছিয়ে যায় মেঘ। নিজেকে শূন্য মনে হচ্ছে ওর। এত যন্ত্রণা আগে কখনো হয়নি। মেঘের পৃথিবীতে যেন থমকে গেছে। অনুর দিকে ছলছল নয়নে তাকিয়ে রইল। ছুটে এসে অনুকে জড়িয়ে ধরল। নিবিড় বাইরে দাঁড়িয়ে সব কিছু শুনেছে। নিবিড় মেঘের হাত ধরে টেনে নিয়ে যায়। তাকায় মেঘ, প্রচণ্ড ব্যস্ত দেখাচ্ছে ওকে। কানে ফোন। নিবিড় বলল, আদ্রের ফোন অফ, এখনো সময় আছে, সন্ধ্যায় ফ্লাইট। মেঘ কথা বলে না। নিবিড় ড্রাইভ করতে থাকে। মেঘকে নিয়ে চলে এয়ারপোর্টে। মাথা নিচু করে বসে আছে আদ্র। কারোর পায়ের শব্দ শুনে তাকাতেই মেঘকে দেখতে পায়। মেঘকে দেখে যেন হতবুদ্ধি হারিয়ে ফেলে ছেলেটা। বলে, মেঘ, আপনি এখানে? আমাকে এত ভালোবাসেন আপনি? কথাটা বলে আদ্রের বুকে ঝাঁপিয়ে পড়ে মেঘ। আদ্র নিবিড়ের দিকে তাকাতেই নিবিড় বুঝিয়ে দিল মেঘ সব কিছু জানে।
আদ্র শক্ত করে জড়িয়ে ধরে মেঘকে চিৎকার করে বলে, ভালোবাসি মেঘ, খুব ভালোবাসি, আপনার থেকেও বেশি। আর ছেড়ে যাবে না তো? আমার বেঁচে থাকার জন্য তোমাকে প্রয়োজন।